আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। মিড ওয়ার 47 ডেজ এই ব্যাচে আজকে ফিজিক্স প্রথম পত্রের নিউটনিয়ান বলবিদ্যার উপর একটা ক্লাস হবে। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, এবং খুব স্পেসিফিক কিছু জায়গা আছে যে জায়গাগুলো পড়লে মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর তোলা যায়। ওকে, এবং এমন একটা জায়গা আছে যেখান থেকে প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে। ওকে, চলো শুরু করি। এখন প্রথমেই আছে বলের সংজ্ঞামূলক ধারণা, একটা টপিক। এইখানে মূলত বলটা কি, বলের সংজ্ঞাটা কি, এমন কিছু কথাবার্তা আছে। তো তোমাদের এইখানে জাস্ট যে জিনিসটা পড়তে হবে সেটা একটু মনে রাখবা। পদার্থ যে অবস্থায় আছে চিরকাল পদার্থটা সে অবস্থায় থাকতে চায়। এই যে থাকতে চাওয়ার প্রবণতা, এইটাকে বলা হয় জড়তা। সিম্পল কথাবার্তা, এসএসসিতে বহুত আশা করি পড়াশোনা করেছো। এখন একটা বস্তুর তোমার ভর যত বেশি হয় সেই বস্তুর জড়তা তত বেশি হয়। তাইলে বস্তুর জড়তা কিসের উপর নির্ভর করতেছে? বস্তুর জড়তা বস্তুর ভরের উপর নির্ভর করতেছে। মানে বস্তুর কি বলছি, জড়তা যত ভর যত বেশি হয় তার জড়তা তত বেশি হয়। এখন ভর কি ভাইয়া? ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাপ। এই জায়গাটা একটু দেখবা। এরপর আমাদের কি লাগতেছে? আমাদের লাগতেছে হচ্ছে স্পর্শ বল এবং হচ্ছে অস্পর্শ বল নিয়ে কথাবার্তা আছে। এখন যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় সেইটাকে বলা হয় স্পর্শ। একটা জিনিস আরেকটা জিনিসকে স্পর্শ করবে, যেমন এটা সরাসরি একটা আরেকটার সাথে স্পর্শ করছে, এটাকে বলা হয় স্পর্শ। আর এটা ফোর্স, সেই জন্য হচ্ছে স্পর্শ বল। ওকে, এই দেখো তো কি হয়েছে। আচ্ছা, কি বললাম? স্পর্শ বল, ঠিক আছে। এখন আমাদের পরীক্ষা আসবে কি ভাইয়া? স্পর্শ বলের উদাহরণ। স্পর্শ বলের উদাহরণ হচ্ছে কি? ঘর্ষণ বল, সংঘর্ষের ফলে সৃষ্ট বল, টানা বল, এগুলো হচ্ছে স্পর্শ বলের উদাহরণ। তুমি একটু যদি সংক্ষেপে মনে রাখার চেষ্টা করো, সেইটা হইতে পারে ঘষেটি। কি বলছিলাম ভাইয়া? ঘষেটি। তুমি লিখতে পারো ঘতে হচ্ছে ঘর্ষণ বল, ঘষেটি মানে কি ভাইয়া? ঘর্ষণ বল। শতে হচ্ছে তোমার সংঘর্ষের ফলে যে সৃষ্ট বল, কি, আর যেটা ট সেইটা হচ্ছে টানা বল। ওকে, এইভাবে তোমরা ঘষেটি দিয়ে হচ্ছে স্পর্শ বলগুলা মনে রাখতে পারো। ওকে, এটা মাথায় রাখবা। এরপরে ঘর্ষণ গুণাঙ্ক একটা দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক একটা ফর্মুলা, চাইলে দেখতে পারো। ওকে, এরপরে বলের বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে। তো এগুলো বেশি একটা দরকার নেই, তোমরা এইটা দেখতে পারো এই সংজ্ঞাটা, যে বাহ্যিক কারণ স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাবার চেষ্টা করে, সেইটাকে হচ্ছে বল বলে। এই জায়গাটা দেখতে পারো, বা বলের সংজ্ঞাটা হিসেবে এটাকে তোমরা দেখতে পারো। ওকে, এখন খেয়াল করো, বলের দিক আছে। বল কোনো বস্তুকে গতিশীল করতে চায় বা চেঞ্জ করতে চায়, একটা বস্তুর অবস্থান পরিবর্তন করতে চায়, এটা আমরা জানি। এখন এই জিনিসটা একটু দেখবা যে 1 পাউন্ডাল বলের একক, এটা একটা একক, সেটা হচ্ছে 1 পাউন্ডাল। 1 পাউন্ডাল, এই যে এইটা 1 পাউন্ডাল, এটার ক্ষেত্রে এফ এর মাত্রা হচ্ছে mL/2 না, এনি বলের ক্ষেত্রেই জাস্ট হবে mL/2। এখন তোমাকে বলে দিতে পারে যে 1 পাউন্ডাল এটার মানে মাত্রাটা কত। কনফিউজ করার ট্রাই করতে পারে, কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, বল আছে মানে এটার মাত্রা mL/2। ওকে, এরপরে এই যে কথাটা, এই যে
এই চারটা জিনিস, চারটা বল, মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল বল, দুর্বল বল। ঠিক আছে, এই যে বলগুলা এগুলো হচ্ছে মূলত মৌলিক বল। এই মৌলিক যে চারটা বল আছে, তাহলে মৌলিক বল কয়টা, প্রশ্ন এখান থেকেই আসবে। এটাকে তুমি যত স্টার দিতে পারো দাও। ঠিক আছে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এইটা। এইখান থেকে প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে। তাহলে বললাম কি, চারটা বল, একটা হচ্ছে মহাকর্ষ বল, তারপর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, সবল বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এই চারটা হচ্ছে আমাদের মৌলিক বল। আচ্ছা, এখন আমাদের এখান থেকে কি কি পড়া লাগবে দেখো। মহাকর্ষ বল, মহাকর্ষ বল থেকে আমাদের পড়া লাগবে কি ভাই? মহাকর্ষ বল থেকে পড়া লাগবে হচ্ছে যে এই যে মহাকর্ষ বলটা যখন কাজ করে তখন বস্তুদের মধ্যে গ্রাভিটন নামক একটা কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা হচ্ছে মহাকর্ষ বল ক্রিয়াশীল হয়। তাহলে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে মহাকর্ষ বল কোন কণার দ্বারা ক্রিয়াশীল হয়, বা কোন কণার ক্রিয়ার হচ্ছে মহাকর্ষ বলটা ক্রিয়াশীল হয়, সেটা হচ্ছে গ্রাভিটন। ওকে, এখান থেকে আরও লাগবে ইহা খুবই দুর্বল এবং আকর্ষণধর্মী বল। মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল। কি বলছি ভাই? সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। এবং এখান থেকে আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এটা একটা আকর্ষণধর্মী বল। তাহলে কি বললাম, মহাকর্ষ বল থেকে আমাদের কি লাগবে? যদি চাও সংজ্ঞাটা পড়তে পারো যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে একে অপরকে যে এক ধরনের আকর্ষণ বল রয়েছে একে অপরের মধ্যে, সে আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলা হয়। এখন এই মহাকর্ষ বল হচ্ছে দুটি বস্তুর এই এফটা হচ্ছে ভর দুইটা ভর ধরে M1 M2, এই M2 ভরের কি বলছে ভাই, M2 ভরের কি মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক, তাই না? এই যাই হোক, এটা তোমার দরকার নেই। তোমার দরকার হচ্ছে মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র বল বা হচ্ছে দুর্বল বল, এটা আকর্ষণধর্মী বল। মহাকর্ষ বল ক্রিয়াশীল হয় গ্রাভিটন নামক কণার দ্বারা। এইটুকু তোমার লাগবে, এই কণাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বলের ক্ষেত্রে তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভরহীন চার্জহীন ফোটন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে এই বল কার্যকর হয়। তাহলে ভাইয়া, তড়িৎ চুম্বকীয় বল কার্যকর হয় কিসের দ্বারা? ফোটন নামক ভরহীন চার্জহীন, ফোটনের না আছে ভর না আছে চার্জ, এমন একটা কণা ফোটন, এই কণার এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে এই বলটা কার্যকর হয়। মহাকর্ষ বলের ন্যায় এর পাল্লা অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে ভাইয়া, মহাকর্ষ বলের পাল্লাটাও কিন্তু অসীম, ওইটা একটু দেখে রাখবা, বুঝছো? মহাকর্ষ বলের পাল্লাও কিন্তু অসীম, এটারও পাল্লা অসীম বিস্তৃত, এবং এ বলের ক্রিয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এখন কি কি বল হইতে পারে এই তড়িৎ চুম্বকীয় বল? রাসায়নিক বিক্রিয়া এবং হচ্ছে স্থিতিস্থাপক বল, এগুলো হইতে পারে তড়িৎ চুম্বকীয় বল। যাই হোক, আমরা সংক্ষেপে এটা বুঝবো একটু পরেই। তাহলে তড়িৎ চুম্বকীয় বলের ক্ষেত্রে আমরা পড়লাম কি, তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে ভরহীন চার্জহীন ফোটন নামক এক প্রকার কণার মাধ্যমে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে হচ্ছে এটা কার্যকর হয়। আর এইটা এর পাল্লা হচ্ছে অসীম বিস্তৃত, যেটা হচ্ছে অনেকটা মহাকর্ষ বলের মতো। আর এটা কোথায় কোথায় কার্যকর হয়? রাসায়নিক বিক্রিয়া, এই যে খেয়াল করো ভাইয়া, স্থিতিস্থাপক বল, আণবিক গঠন, রাসায়নিক বিক্রিয়া এবং তড়িৎ চুম্বকীয় বলের প্রকাশ, এটার মাধ্যমে হচ্ছে কি ঘটে। এরপরে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল এটা হচ্ছে নিউক্লিয়াস, আমাদের যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের মধ্যে বিদ্যমান প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। তাইলে সবল নিউক্লিয় মানে কি, এখানে একটা নিউক্লিয় ঘটনা আছে, তাহলে এখানে কি থাকবে? নিউক্লিয়াস মানে কি, প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন। ওকে, এখন এই প্রোটন আর নিউট্রন দ্বারা হচ্ছে নিউক্লিয়াস গঠিত, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের নিউক্লিয় ঘটনা এখানে আছে। নিউক্লিয়াসে
অবশ্যই অন্য এক ধরনের সবল বল কাজ করে যা নিউক্লিয়াসকে ধরে রাখে। এই বলকে বলা হয় সবল নিউক্লিয় বল। বুঝছো? এখন এই নিউক্লিয় বলের মধ্যে ম্যাসন নামের এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে এই বল ক্রিয়াশীল হয়। তাইলে ভাইয়া মহাকর্ষ বল কার্যকর হয়েছিল কি দ্বারা? মহাকর্ষ বল হয়েছিল গ্রাভিটন দ্বারা, এরপরে তড়িৎ চুম্বকীয় ফোটন দ্বারা, আর সবল নিউক্লিয় বল হইল মেসন দ্বারা। আচ্ছা, এখন এইটুকু মোটামুটি আমরা বুঝলাম সবল নিউক্লিয় বল কিসের দ্বারা কার্যকর হয়। দুর্বল নিউক্লিয় বল, আচ্ছা, নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম। এই সমস্ত নিউক্লিয়াসকে বলা হয় তেজস্ক্রিয় নিউক্লিয়াস। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে 3 ধরনের কণা নির্গত হয়, এটা আমরা মোটামুটি সবাই জানি। সেটা আলফা রশ্মি, কি বললাম? আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মি নির্গত হয়। ঠিক আছে? আচ্ছা, এখন বিটা কণা ও নিউট্রিনো কণার নামক কণার চতুর্থ একটি কণার বলার কারণে আমাদের বিটা কণা এবং নিউট্রিনো কণার নির্গমন চতুর্থ একটি মৌলিক বলের কারণ ঘটে, সেটা হচ্ছে এই দুর্বল নিউক্লিয় বল। তাহলে আমরা কি বললাম? আলফা, বিটা আর গামা, এগুলা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় নিউক্লিয়াস। তবে দুর্বল নিউক্লিয় যে বল আছে, এই বল কিসের উপর কার্যকর? বিটা কণা এবং নিউট্রিনো কণার এতে। আচ্ছা, এই বল নিউক্লিয় তড়িৎ চুম্বকীয় বলের তুলনায় খুবই দুর্বল। বুঝছো? আমাদের যে নিউক্লিয় বল ছিল, যেটা সবল নিউক্লিয় বল অথবা আমাদের তড়িৎ চুম্বকীয় বল ছিল, ওইটার তুলনায় এই দুর্বল নিউক্লিয় বলটা দুর্বল। তাহলে সবচেয়ে দুর্বল হইল মহাকর্ষ, তারপর হইল এইটা, তারপর তড়িৎ চুম্বকীয়, এবং সবচেয়ে সবল সবল নিউক্লিয়। সিম্পল কথাবার্তা, তাই না? নিউক্লিয়াসের ভাঙন সংঘটিত হয় এই বলের দ্বারা। তাহলে ভাইয়া নিউক্লিয়াসের ভাঙন সংঘটিত হয় কোন বল দ্বারা? দুর্বল নিউক্লিয় বল দ্বারা। বোসন নামক এক প্রকার পারস্পরিক কণার বিনিময়ের মাধ্যমে এই বল কার্যকর হয়। তাহলে খেয়াল করো, মহাকর্ষ বল, তারপর ছিল কি ভাইয়া? তড়িৎ চুম্বকীয় বল, তারপর ছিল সবল নিউক্লিয় বল, এরপর ছিল দুর্বল নিউক্লিয় বল। মহাকর্ষ বল কার্যকর হয় বা ক্রিয়াশীল হয় গ্রাভিটন দ্বারা, গ্রাভিটন। ওকে, তড়িৎ চুম্বকীয় বল কার্যকর হয়েছিল ফোটন দ্বারা, সবল নিউক্লিয় বল কার্যকর হয়েছিল ম্যাসন দ্বারা, আর দুর্বল নিউক্লিয় বল কার্যকর হয়েছিল বোসন দ্বারা। এই যে কণাগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। এরপরে মহাকর্ষ বলের পাল্লা কীরকম, সবল নিউক্লিয় বলের পাল্লা কীরকম, দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কীরকম। দেখো, মহাকর্ষ বলের পাল্লা অসীম, তড়িৎ চুম্বকীয় বলের পাল্লা অসীম, তবে নিউক্লিয় বলের একটা নির্দিষ্ট পাল্লা থাকে। খেয়াল করো, এখানে আরও কিছু জায়গা ইম্পর্টেন্ট আছে। সেটা হচ্ছে সবল নিউক্লিয় বলের কারণে প্রোটন আর নিউট্রন একত্রে আবদ্ধ হয়ে নিউক্লিয়াস গঠন করে, এটা সবাই জানো। এই বলের কণিকা ছিল ম্যাসন, সাথে আরও একটা আছে, সেটা হচ্ছে গ্লুয়ন। দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা ক্ষয় হয়। বলছিলাম যে বিটা রশ্মি কেন ক্ষয় হয়েছিল? দুর্বল নিউক্লিয় বলের কারণে। এই বলের বাহক বা কণিকা হচ্ছে ডব্লিউ ও জেড বোসন। তড়িৎ চুম্বকীয় বল, এটার কারণে নিউক্লিয়াস আবদ্ধ হয়ে ফোটন গঠন করে। ফোটন হচ্ছে বাহক হিসেবে কাজ, এটা ইম্পর্টেন্ট। তাহলে ভাইয়া নিউক্লিয়াসের আবদ্ধ হওয়া হয় বা এটা কেন হয়? হয়ে নিউক্লিয়াস আবদ্ধ হয়ে পরমাণু গঠন করে, এটা কিসের কারণে হয় বলতো? ভাঙতেছে কার কারণে? ভাঙতেছে দুর্বল নিউক্লিয় বলের কারণে। আর আটকে আছে কার কারণে? সবল নিউক্লিয় বলের কারণে। আর তৈরি হইতেছে কার কারণে? তড়িৎ চুম্বকীয় বলের কারণে। বিষয়গুলো কিন্তু খুবই
সেন্সিটিভ। ওকে, মহাকর্ষ বল নক্ষত্রগুলোকে একত্রিত করে গ্যালাক্সি গঠন করে। এই বলের কণিকা হলো গ্র্যাভিটন। তাহলে ভাইয়া এই যে একটু আগে যা পড়াইলাম, এই কিন্তু এই যে এইটুকু জাস্ট এখান থেকে শুরু করে নিচের দিকে যা আমরা দেখছি, বুঝছো, এখান থেকে শুরু করে নিচের দিকে যা দেখছি প্রত্যেকটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 99%। 15টা কোশ্চেন যদি আসে এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। ফিজিক্সে তো 15টা কোশ্চেন আসবে, এখান থেকে একটা কোশ্চেন পাইতে পারো। এই টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ। এখন এই মৌলিক বল সমূহের তীব্রতার একটা তুলনা আছে, খেয়াল করো ভাইয়া। তীব্রতার তুলনাটা কি? সবল নিউক্লিয় বলের তীব্রতার মান হচ্ছে 10⁻41 এবং এরপরে যেটা বলছিলাম কি সবলের পরে সেটা ছিল তড়িৎ চুম্বকীয় বল, তারপরে দুর্বল, তারপরে মহাকর্ষ বল। এরপরে দুর্বল নিউক্লিয় বলের এটা হচ্ছে 10⁻30। তড়িৎ চুম্বকীয় বলেরটা বলছিলাম যে সবলের চাইতে হালকা একটু কম, যেটা হচ্ছে 10⁻39। এরপরে এটার সাপেক্ষে আর কি, সেটা হলো মহাকর্ষ বল। এখন যদি বলা হয় নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বলের সাপেক্ষে মানগুলা, তাহলে মহাকর্ষ বলের মান হবে কত? 1, মানে কি জাস্ট 10⁻14 গুণ কম। এরপরে যদি বলা হয় দুর্বল নিউক্লিয় বল, সেটা ছিল কত ভাইয়া? 10 পাওয়ার কত ছিল? 10 পাওয়ার ছিল 30 ছিল। ওকে, নাকি দুর্বল নিউক্লিয় বল ছিল 10 পাওয়ার 30 ইন্টু হচ্ছে 10⁻41 যদি দেই, তাহলে থাকতেছে কত? 10 পাওয়ার -11। তাহলে দেখো দুর্বল নিউক্লিয় বল 10 পাওয়ার -11। এরপরে যদি তুমি একটু তড়িৎ চুম্বকীয় বলের কথা চিন্তা করো, 10⁻39 ইন্টু 10⁻41, মানে কি 10 পাওয়ার -2। আর সবল নিউক্লিয় বল তো হচ্ছে জাস্ট 1 হয়ে যাবে এটার জন্য, তাই না? এই হচ্ছে কথাবার্তা আমাদের, এগুলো একটু দেখবা। ওকে, এরপর আমরা কি পড়তে পারি ভাইয়া? এরপর আমরা পড়তে পারি মহাকর্ষ বলের পাল্লা অসীম, তড়িৎ চুম্বকীয় বলের পাল্লাও হচ্ছে অসীম, সবল নিউক্লিয় বলের পাল্লা 10⁻15, দুর্বল নিউক্লিয় বলের পাল্লা 10⁻16 মিটার। তাহলে বুঝছো? তাহলে আমাদের অসীম পাল্লা হচ্ছে কি সবল, আর হচ্ছে মহাকর্ষ আর হচ্ছে তড়িৎ চুম্বকীয়, যে দুইটা প্রথমে ছিল মত বা মহাকর্ষ তড়িৎ চুম্বকীয় বল, এই দুইটা হচ্ছে কি, এই দুইটা হচ্ছে তোমার অসীম তড়িৎ চুম্বকীয় বলের পাল্লা। আর সবল নিউক্লিয় বলের জন্য হচ্ছে 10⁻15, তড়িৎ চুম্বকীয় বলের জন্য দুর্বল নিউক্লিয় বলের জন্য 10⁻16। এরপরে ভরবেগ নিয়ে কথাবার্তা আছে বা মোমেন্টাম। ভরবেগের আমাদের এখানে কি লাগবে ভাইয়া? গতি জড়তা ভরবেগের সমানুপাতিক। এই একটা ভেক্টর রাশি, জাস্ট মনে রাখবা ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। এটা তোমরা ওই যে ভবের সব প্রিয়তম ভাষায় প্রেমে ওইখান থেকে তোমরা পাবা। এখন ভরবেগের আমাদের জাস্ট জানাটা হচ্ছে একক, কেজি। কি বলছি ভাই? কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটার মাত্রাটা কত হবে? খেয়াল করো, মাত্রাটা একটু খেয়াল করো। কেজি মানে কি ভাইয়া? এটার মাত্রা হচ্ছে এম, আর মিটার মাত্রা হচ্ছে এল, আর সেকেন্ডের মাত্রা হচ্ছে টি, তাহলে ইনভার্স টি। তাহলে ml t ইনভার্স 1, আর বলের মাত্রা হচ্ছে কি ভাইয়া? ml t ইনভার্স 2। এটা হচ্ছে ভরবেগের মাত্রা। নিউটনের গতিসূত্র। নিউটন গতির কয়টা সূত্র দিয়েছে বলো তো? নিউটন গতির 3টা সূত্র দিয়েছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। এই সূত্রগুলা তোমরা দেখবা, ঠিক আছে? সূত্রগুলো একটু দেখবা। বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, এটা হচ্ছে প্রথম সূত্র। এরপরে দ্বিতীয় সূত্রটা খেয়াল করো ভাইয়া। দ্বিতীয় সূত্র হচ্ছে কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক।
এবং বস্তুর বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটবে। তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন, মানে একটা বল যদি এফ হয় আর একটা বল হবে মাইনাস এফ। ওকে, এই কথাবার্তা ঠিক আছে। আর কি পড়া লাগবে আমাদের, দেখো তো ভাইয়া আর কি কি পড়া লাগবে। নিউটনের গতির দ্বিতীয় সূত্র, নিউটন যে দ্বিতীয় সূত্র দিয়েছে সেই সূত্র হতে বলের একক, বলের সংজ্ঞা, বলের অভিমুখ এবং বলের নিরপেক্ষ নীতি সম্পর্কে জানা যায়। যদি বেশি একটু ভালো লাগে এটা পড়বা। এরপরে বলের নিরপেক্ষ নীতি, খেয়াল করো ভাইয়া, বস্তুর উপর বলের ক্রিয়া, এই যে ক্রিয়াটা আছে এই ক্রিয়া, এই বৈশিষ্ট্যকে বলের নিরপেক্ষ বা ভৌত অনির্ভরশীলতা বলা হয়। তাই তোমার একটা বলের নিরপেক্ষ নীতি হচ্ছে কি, বস্তুর উপর বলের যে ক্রিয়াটা সেটাই হচ্ছে নিরপেক্ষতা নীতি। নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে আমরা জানতে পারলাম যে তা হলো বস্তুর ত্বরণ প্রযুক্ত বলের সমানুপাতিক, ক্রিয়া বন্ধ হয়ে গেলে বস্তুর ত্বরণ বা মন্দন থাকে না, অভিমুখ ত্বরণের অভিমুখ, বল যেদিকে ক্রিয়া করলে বস্তুর ত্বরণ নিয়ে চলতে থাকে। আচ্ছা, এরপরে খেয়াল করে আমরা কোথা থেকে পড়ব। একটা ক্রিকেট খেলায় ক্যাচ ধরার পর সেটা হচ্ছে হাতটাকে পিছনে টেনে নেয় কেন, এটা নিয়ে একটা কথাবার্তা আছে। এগুলা খ নম্বরে আসে। ঘাত বল, ঘাত বলের ক্ষেত্রে আমাদের কি জানতে হবে, অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল প্রয়োগ হয় একটা বস্তুর উপর সেই প্রযুক্ত বলকে ঘাত বল বলা হয়। তাই ঘাত বল হচ্ছে কি, অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বলটা প্রয়োগ করা হয়, মানে বলটা বড় হবে তার সময়টা কম হবে। আচ্ছা, বলের ঘাত, একটা ছিল ঘাত বল আর একটা হচ্ছে বলের ঘাত, এই দুইটাই হচ্ছে ভেক্টর রাশি। বলের ঘাতটা হচ্ছে কোনো বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে, ওইটাকে বলের ঘাত বলা হয়। মানে বলের ঘাতকে যে দ্বারা আইডেন্টিফাই করা, তাহলে বল এবং বলের দিকে ক্রিয়াশীল সময় টি, এটা হচ্ছে বলের ঘাত। আর একটু আগে পড়ছিলাম কি ভাই, ঘাত বল, তাহলে ওইটার একক হবে কি, অবশ্যই জাস্ট বলের একক হবে। তাহলে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, বলের ঘাত হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের সমান, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে পার্থক্য, বলের ঘাত হলো একটা বল, বলের ঘাত হলো বল এবং বলের ক্রিয়ার গুণফল, ঠিক আছে। কিন্তু ঘাত বল হচ্ছে একটা বৃহৎ মানের অত্যন্ত ক্ষুদ্র সময়ের মধ্যে একটা বল। ঘাত বল ঘাত সৃষ্টি করে, ঠিক আছে। এই বল বেশি হলে বলের ঘাতও বৃদ্ধি পায়, তাই বলা হয় যে ঘাত বল হচ্ছে কারণ এবং বলের ঘাত হচ্ছে ফল। তাহলে ঘাত বলটা হচ্ছে কি, বলটা হচ্ছে কারণ আর বলের ঘাত হচ্ছে এটার ফল। এখন এই যে ঘাত বলের একক বলছিলাম যে সেটাই হচ্ছে বলের একক মানে নিউটন, আর ভরবেগের এককটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 1, এগুলো আমরা দেখে আসছিলাম। বলের ঘাতের জন্য বায়ুতে ভরবেগের পরিবর্তন ঘটে, কিন্তু ঘাত বলের জন্য খুব অল্প সময় বৃহৎ মানের ত্বরণ সৃষ্টি হয়। ঘাত বলের মাত্রা mL/2, মানে সেটা জাস্ট বল, আর বলের ঘাত হচ্ছে mL/1, যেটা ভরবেগের পরিবর্তন। বুঝছো, এই হচ্ছে এগুলো লাগবে। এরপর খেয়াল করে আর কি কি লাগতে পারে।
নৌকার গুণ টানা, এই বলো তো নৌকার গুণ টানা ভেক্টর অধ্যায়ে বলছিলাম না? তোমার একটা বস্তুর নৌকার গুণ টানলে দড়িটা যত লম্বা হবে সেইটা থিটার মান তত কম হবে, কজের মান তত বেশি হবে, গুণ টানা তত সহজ হবে। যেমন এই ধরো একটা স্থান, এইখানে দড়িটা ছোট, এরপরে এখানে আরেকটা স্থান, এইখানে আরেকটা স্থান, এইখানে আরেকটা স্থান, এইখানে আরেকটা স্থান, এটা সবচেয়ে দূরে। তাহলে খেয়াল করো ভাইয়া, যেটা সবচেয়ে দূরে ওইটার কোনটা ছোট হয়েছে, থিটার মান কম হয়েছে, তাহলে কজের মান কী হবে, বেশি হবে। তাই এটার গুণ টানাটা কী হবে, সহজ হবে। তাইলে দড়ি বা গুণ যত বড় হয় সেইটার কী হবে, টানাটা সহজ হবে। এরপরে অ্যাথলেটের লং ঝাঁপ দেওয়া, এগুলো ভাই দরকার নাই, জাস্ট যা দরকার আছে আমি তা দিতেছি। মহাকর্ষ অভিযান তথা রকেটের গতি। খেয়াল করো, এইখান থেকে জাস্ট একটা জিনিস লাগবে, জ্বালানি হিসেবে রকেটে সাধারণত তরল হাইড্রোজেন গ্যাস এবং দহনের জন্য তরল অক্সিজেন গ্যাস থাকে। তাহলে ভাইয়া একটা হচ্ছে জ্বালানি হিসেবে থাকে কে, তরল হাইড্রোজেন, আর দহনের জন্য কে থাকে, তরল অক্সিজেন। কি বলছি ভাইয়া, জ্বালানির জন্য কে থাকে, জ্বালানির জন্য থাকে হচ্ছে তরল হাইড্রোজেন, জ্বালানির জন্য কে থাকবে, তরল হাইড্রোজেন, আর দহনের জন্য কে থাকবে, দহনের জন্য থাকবে তরল অক্সিজেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দেখতে হবে। ওকে, আচ্ছা এরপর কি লাগবে, এই যে ত্বরণের সামনের দিকে এগিয়ে চলে, যেই ত্বরণে রকেট সামনের দিকে এগিয়ে চলে, সেইখানে আমরা কি দেখতে পাচ্ছি, রকেটের যদি ভর কমানো হয় ত্বরণ বৃদ্ধি পায়, রকেটের ত্বরণ বৃদ্ধি পেলে গ্যাস নির্গমনের হার বাড়তে থাকে, গ্যাসের আপেক্ষিক বেগ বৃদ্ধি পেলে ত্বরণ বৃদ্ধি পায়। এগুলো দেখতে পারো, এটা ইম্পর্টেন্ট। সংক্ষেপে মনে রাখবা, ভর কমালে ত্বরণ বৃদ্ধি পায়, আর বাকিগুলো সব বৃদ্ধি করলে ত্বরণ বৃদ্ধি পায়। বুঝছো, ভরটা জাস্ট কমাইলে ত্বরণটা বৃদ্ধি পাবে, আর বাকিগুলো হচ্ছে কি, রকেটের হচ্ছে ত্বরণ বৃদ্ধি করলে এর হচ্ছে কি হয়, নির্গমনের হার বাড়তে থাকবে। তাহলে নির্গমনের হার বাড়তে থাকলে ত্বরণ বৃদ্ধি পায়, আর আপেক্ষিক বেগ বৃদ্ধি পেলেও ত্বরণ বৃদ্ধি পায়। দুইটা ক্ষেত্রে বৃদ্ধি পায়, একটা ক্ষেত্রে কমালে ত্বরণ বৃদ্ধি পায়। এখন নিউটনের গতির সূত্রসমূহের সীমাবদ্ধতা আছে এখানে। খেয়াল করবে, স্থির কাঠামোতে সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়, অন্যথায় এটা প্রযোজ্য হয় না। তাহলে সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে নিউটনের গতিসূত্রটা প্রযোজ্য, এটা মাথায় রাখবা। এরপরে টেবিলের উপর বই রাখা, বই থাকা, এরপরে এগুলো হচ্ছে কিসের উদাহরণ, টেবিলের উপর বই থাকা, পায়ে হাঁটা, এগুলো। আচ্ছা এরপরে দেখো, লিফলেটে যখন আমরা উঠি বা লিফলেট থেকে যখন নামি, যখন আমরা এই ত্বরণ নিয়ে লিফলেটে উঠি তখন আমাদের কি হয় ভাইয়া, এবং লিফলেটের থেকে যখন আমরা নেমে যাই তখন কি হয়, খেয়াল করো, যখন লিফলেটে আমরা হচ্ছে উঠি তখন আমাদের যে লব্ধিটা হয় সেইটা হয় কীরকম, সেইটা হয় হচ্ছে আমাদের এম ইন্টু জি প্লাস এ। আমরা এই ত্বরণটা প্লাস হচ্ছে জি ত্বরণ, দুইটা নিয়ে হচ্ছে উপর দিকে উঠতেছি, বুঝছো। কিন্তু যখন আমরা নামি তখন কি ঘটনাটা ঘটে, তার বিপরীত ঘটনাটা ঘটে, জাস্ট মাইনাস হয়ে যায়। এরপরে লিফট মন্দ নিয়ে উপরে উঠলেও আরোহী একই অনুভূতি হবে, এটা দরকার নাই তেমন একটা। লিফট যখন সমবেগে ওঠানামা করে তখন জিনিসটা মূলত কি হয়, আর ইজ ইকুয়ালস টু এম জি হয়, ওজনের কোনো পরিবর্তন হয় না। লিফট যখন অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণের নিচে নামে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের টোটাল ত্বরণটা থেকে আমাদের অভিকর্ষ ত্বরণটা কী করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আর ইজ ইকুয়ালস টু এম ইন্টু জি, এ মাইনাস জি। আচ্ছা এরপর আমাদের কি কি লাগতে পারে,
জড়তার ভ্রামক সংক্রান্ত দুইটা উপপাদ্য আছে এখানে দেখো, এগুলোর মধ্যে আমাদের লাগবে আসলে কি মূলত সরু প্লাস হচ্ছে সুষম দণ্ডের ক্ষেত্রে, কি বলছে সরু সুষম দণ্ডের ক্ষেত্রে ঘূর্ণায়মান বস্তুর জড়তার ভ্রামক হচ্ছে জড়তার ভ্রামক L/√12 বা m, বুঝছো? সরু সুষম দণ্ডের ক্ষেত্রে, আর সরু সুষম দণ্ডের প্রান্ত দিয়ে যদি একটা বস্তু ঘূর্ণায়মান হয় সেক্ষেত্রে জড়তার ভ্রামক হচ্ছে mL²/3, বুঝছো? এরপরে m ভর এবং r ব্যাসার্ধের পাতলা চাকতির জন্য এইটার চক্রগতির ব্যাসার্ধ আছে r/√2 আর জড়তার ভ্রামক হচ্ছে 1/m²। m ভরের বস্তু এবং r ব্যাসার্ধের নিরেট সিলিন্ডারের জন্য জড়তার ভ্রামক 12 mr², চক্রগতির ব্যাসার্ধ r/√2। ওকে, আচ্ছা, এই হচ্ছে মূলত কথাবার্তা। এখন সরল দণ্ডের ক্ষেত্রে জিনিসটা কি হয়েছিল, চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে k = 1/√3 আর জড়তার ভ্রামকটা কি ছিল, জড়তার ভ্রামক ছিল এইটা। ওকে, এরপরে বৃত্তাকার চাকতির ক্ষেত্রে কি জিনিসটা ঘটে, জড়তার ভ্রামক থাকে কোনটা, দেখো এইটা, আর চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে k = r/2। বেলন আকৃতির বস্তুর ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো ঘটে। আচ্ছা, নিউটনের যে সূত্রগুলো আছে গতির সূত্র, নিউটনের গতির সূত্র, প্রথম সূত্র এটা ছিল বস্তুর উপর টর্ক ক্রিয়াশীল না থাকলে স্থির বস্তু চিরকাল স্থির এবং ঘূর্ণনশীল বস্তু সমবেগে ঘুরতে থাকবে, ওইটার মতোই জাস্ট কথাবার্তা একটু পাল্টানো। তৃতীয় সূত্র হচ্ছে ক্রিয়াশীল টর্কের সমান ও বিপরীতমুখী টর্ক আছে, ওই আগের কথাবার্তাই, ঠিক আছে? এরপর দেখো ভাই কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল বা অভিকেন্দ্র বল, যে বলের ক্রিয়া কোনো বস্তুর সমদ্রুতিতে বৃত্তপথ চলতে থাকে এবং যে বল সবসময় বস্তুর গতিপথের সঙ্গে লম্বভাবে ভিতরের দিকে থাকে অর্থাৎ বৃত্তের কেন্দ্র অভিমুখে ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী বল বলা হয়। কেন্দ্রমুখী বলের মান হচ্ছে m²r। এরপর কেন্দ্রমুখী ও অভিকেন্দ্র বল বা একটি কার্যহীন বল। কেন্দ্রমুখী বল এবং হচ্ছে অপেক্ষ বল, এই যে অপেক্ষ বল বা অভিকেন্দ্র বল এটার একটা নাম হচ্ছে অলিক বল। কি বলছি ভাই, কেন্দ্রমুখী বল বা অপকেন্দ্র বল এটার একটা অপর নাম হচ্ছে অলিক বল, যেটা মিথ্যা বা অবাস্তব। রাস্তার ব্যাংকিং আছে ভাই, এগুলো সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। সেন্ট্রিফিউজ, এই তো। এরপর খেয়াল করো ভাই সংঘর্ষ দুই প্রকার, স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। খেয়াল করো স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে কোনটা, যেটা তোমার ঘর্ষণের ফলে হয় সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। পূর্ণ ঘর্ষণের ফলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি কণার মধ্যে যে সংঘর্ষ ঘটে সেটাই হচ্ছে মূলত স্থিতিস্থাপক সংঘর্ষ বা স্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, যে সংঘর্ষের আগে ও পরে দুটি বস্তুর আপেক্ষিক বেগ অপরিবর্তিত থাকে তাকে মোট শক্তি সংরক্ষিত থাকে সেটাকে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বলা হয়। যেমন দুইটা কাচের এবং হচ্ছে ইস্পাতের বল আছে না, বলের সংঘর্ষ একটা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে? আর কি লাগতেছে আমাদের এই চ্যাপ্টার থেকে, আমাদের আর কি লাগতেছে, খেয়াল করো যদি সংঘর্ষের পর গতিশক্তি পূর্বের গতিশক্তির চেয়ে বেশি হয় তাহলে সংঘর্ষের ফলে বিভব শক্তি মুক্ত হবে এবং উভয় ক্ষেত্রে ভরবেগ ও মোট শক্তি সংরক্ষিত থাকবে। ঘর্ষণ, ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, ঠিক আছে? ঘর্ষণ 4 প্রকার। স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণের মান F
এরপর অবিলম্ব ক্রিয়া আর হলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত? আর এফ বাই আর। ঘর্ষণ কোণ। স্থিতি ঘর্ষণের সূত্রাবলী: যখন বল সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করবে তখন আমরা স্থিতি ঘর্ষণ নির্ণয় করব। স্থিতি ঘর্ষণ বলের সীমান্তক মান অবিলম্ব প্রক্রিয়ার সমানুপাতিক। স্থিতি ঘর্ষণ বল স্পর্শ করে তলের প্রকৃতির উপর নির্ভর করে, স্পর্শ তলের ক্ষেত্রফল নয়। গতীয় ঘর্ষণ। আচ্ছা, গতীয় ঘর্ষণের গুণাবলী: গতীয় ঘর্ষণ বল অবিলম্ব প্রক্রিয়ার আনুপাতিক। ঘর্ষণ বল স্পর্শক তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, তলদেহের প্রকৃতির উপর নির্ভর করে। আচ্ছা, এরপরে দেখো এরপর আর কি আছে ভাইয়া? এরপর আর কিছুই নেই, মোটামুটি আমাদের নিউটনিয়ান বলবিদ্যা থেকে এই কোশ্চেনগুলোই ঘুরে ফিরে আসে। ওই প্রথমে যেটা দেখেছি সেটা বেশি ইম্পর্টেন্ট। তো ধন্যবাদ সবাইকে। আমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।